আজকে আমি বনশ্রী। আজকে আমি চলে এসেছি দশম শ্রেণীর বাচ্চারা অনেক আমাকে রিকোয়েস্ট করেছে, তো সেই দশম শ্রেণীর বাচ্চাদের রিকোয়েস্টে আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণীর পদ্য আয় আরও বেঁধে বেঁধে থাকি। এটার মোটামুটি আমি তোমাদের বুঝিয়ে দেব, যে যতটা বোঝালে তোমরা নিজেরা নিজেদের মতো করে লিখতে পারবে। দশম শ্রেণীতে উঠেছো, কিন্তু সবসময় মুখস্থ করে সব কিছু হয় না, তো নিজেদেরকে নিজেরা বুঝে আমার কাছ থেকে সুন্দর ভাষা বুঝে নিয়ে তোমরা সেগুলো অ্যাপ্লাই করে তোমরা নিজেদের খাতায় নিজেদের মতো করে লিখবে। তো এখনো পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। বনশ্রী সেন আমার চ্যানেল, তো সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি একের পর এক সব বোঝাতে থাকবো, সব ক্লাসেরই সব জিনিস থাকবে। তো আজকে আমি শুরু করছি দশম শ্রেণীর পদ্য আয় আরো বেঁধে বেঁধে থাকি। তোমরা তোমাদের বইটা কাছে রাখো আর হাতের কাছে একটা খাতা আর পেন নিয়ে বসো। কিছু কিছু জিনিস আমি পয়েন্ট আউট করতে বলবো, সেগুলো তোমরা লিখে নিতে পারো। শঙ্খ ঘোষের কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ডান পাশে ধস, আমাদের বায়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের এই পথ নেই আর আয় আরো বেঁধে বেঁধে থাকি। আজকে আমি এটুকুই বোঝাবো, পরেরটুকু আবার পরের পার্টে বুঝিয়ে দেব। তাহলে আমাদের এই কবিতাটা বা দশম শ্রেণীর যে কোনো কবিতা তোমরা যদি বুঝতে চাও, তাহলে প্রথমেই তোমাদের যেটা মনে রাখতে হবে, দুটো জিনিস তোমাদের সব সময় মনে রাখতে হবে, যে কবিতাটা কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা খুব কোশ্চেন আসে, কোন মূল কাব্যগ্রন্থ থেকে কবিতাটা নেওয়া হয়েছে, এটা বারবার মনে রাখবে, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস হচ্ছে কবিতাটা কোন প্রেক্ষাপটে বা কোন সময়ে এই কবিতাটা লেখা হয়েছে, কোন সময়ে কি পরিপ্রেক্ষিতে কি প্রেক্ষাপটে এটা লেখা হয়েছে। এই দুটো জিনিস, একটা হচ্ছে কোন মূল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, আর 2 নম্বর জিনিস কোন প্রেক্ষাপট থেকে নেওয়া হয়েছে, কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে এই কবিতাটা লেখা হয়েছে। এই দুটো জিনিস তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, কবিরা, এবার আমি শুরু করছি। কবিরা কিন্তু একজন সামাজিক মানুষ, কবিরাও আমাদের মতো একজন সমাজে থাকে, সামাজিক মানুষ, তারাও কিন্তু সমাজবদ্ধ জীব। সুতরাং তাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই থাকে। সুতরাং সমাজে ঘটে যাওয়া, যে রাজনৈতিক জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা, যেগুলো আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হয়ে থাকে, এই সব ঘটনাগুলো, সেটাই তখন আমাদের সাহিত্যের রূপ দেয়। কিছু কিছু ঘটনা থাকে সমাজে, যেটা রাজনৈতিক জীবনে বলো বা সামাজিক জীবনে বলো অনেক দিন ধরে হয়, দীর্ঘস্থায়ী হয়ে থাকে, মানুষের মনে সেটা একটা প্রভাব ফেলে যায়, তো সেটাই আস্তে আস্তে আমাদের সাহিত্যের রূপ ধরে। তো এখানেও ঠিক তাই হয়েছে, এই কবিতাটার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। 1991 সাল নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যে দুটো দেশ ছিল না, মানে মধ্যপ্রাচ্যের দুটো দেশ আছে এখনো, সেই দেশ দুটোর নাম হচ্ছে ইরাক আর কুয়েত। এই 1991 সালে ইরাক আর কুয়েতের মধ্যে, এই দুটোই কিন্তু তৈল সম্ভারে, তৈল সম্পদে ধনী দুটো দেশ, তেলের সম্ভার আছে এদের। তো এরা তৈল সম্পদে ধনী দুটো দেশ, কি নাম? ইরাক আর কুয়েত। এই দুটো দেশের মধ্যে কি হলো, এদের মালিকানাটা কে নেবে সেটা নিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল শুরু হলো। এই নিয়ে যে দুই দেশের মধ্যে যে অবনতি হতে শুরু করলো, তার থেকেই কি হলো, যুদ্ধের আকার ধারণ করলো। এবং এই যুদ্ধতে ইরাকের বিরুদ্ধে কুয়েতকে সাহায্য করেছিল অনেক শক্তিশালী দেশরা, তাদের মধ্যে ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স, এদের মতো সব শক্তিশালী দেশরা কি করেছিল, ইরাকের বিরুদ্ধে কুয়েতকে সাহায্য করেছিল। কিন্তু যে এই যে যুদ্ধ যেটা হয়েছে,
এই প্রেক্ষাপটের থেকে 2003 সালে কি হয়েছিল, একনায়কতন্ত্রের অজুহাতে সাদ্দাম হুসেন, যিনি ইরাকের তৎকালীন যিনি প্রেসিডেন্ট, তাকে গদিচ্যুত করা হয়েছিল। একটা যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে বিপুল পরিমাণে লোকক্ষয়, মানুষ মারা যাচ্ছে, লোকের ক্ষয় হচ্ছে, অর্থক্ষয়। সব থেকে বড় কথা হলো মানবিকতার যে ধ্বংস, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মনে রাখতে হবে যে 2003 সালেই কিন্তু শঙ্খ ঘোষ এই কবিতাটা লিখেছিলেন। এই যে ইরাক আর কুয়েতের যে যুদ্ধ বেঁধে গেল, হানাহানি, রক্ত, যে যুদ্ধ বেঁধে গেল, সেই যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়েই শঙ্খ ঘোষ কি করেছিলেন, এই কবিতাটা আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটা উনি লিখেছিলেন। পরিপ্রেক্ষিতটা ওই একটা যুদ্ধ, এই যে যে যুদ্ধের কথাটা বললাম, এই একটা যুদ্ধ, কিন্তু দেশ কাল নির্বিশেষে যুদ্ধ কি করে, যুদ্ধের ফলে কি হয়, মানবিকতার যন্ত্রণা ফুটে ওঠে। কারণ যারা সামাজিক মানুষ, এই যুদ্ধের ফলে সামাজিক মানুষের অনেক ক্ষতি হয়। যুদ্ধ করে বড় লোকেরা, ধনীরা, সাম্রাজ্যবাদীরা যুদ্ধ করে, কিন্তু যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের কিন্তু অনেক ক্ষতি হয়। তো সেটাই তাদের যন্ত্রণার কথা, এই সাধারণ মানুষের, এই শ্রমজীবী মানুষের যন্ত্রণার কথাই কিন্তু কবি এই কবিতাটাতে ফুটিয়ে তুলেছেন। কেন? কারণ সেই সময়টা, যিনি এই টাইমে কবি এই কবিতাটা যেই সময় লিখেছেন, তখন এই যুদ্ধের প্রেক্ষাপটে উনি এই কবিতাটা লিখেছিলেন। বিপন্ন যে মানুষগুলো কোন দিকে গেলে পরিত্রাণ পাবে, কবি তাদেরই একজন হয়ে এই কবিতাটাতে তুলে ধরেছেন। বিপন্ন শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, তারা তো কিছু জানে না কিসের জন্য যুদ্ধ হচ্ছে, কি কারণে যুদ্ধ হচ্ছে, তারা খেতে পাচ্ছে না, তাদের কেউ মারা যাচ্ছে, তারা কিন্তু কোন দিকে যাবে, কোন দিকে গেলে তারা একটু পরিত্রাণ পাবে, সেই তাদের আওয়াজ হয়ে, তাদের একজন হয়ে কবি এখানে নিজেকে তুলে ধরেছেন। এবং এরই পাশাপাশি কবি দেখাচ্ছেন যে নিষ্ঠুর, লোভী, সাম্রাজ্যবাদী শক্তিগুলো, তাদের বিরুদ্ধে যে প্রতিবাদের একটা সুর, সেটাও কিন্তু আমরা এই কবিতাটাতে দেখতে পাই। এই যে সাম্রাজ্যবাদী, নিষ্ঠুর, লোভী লোকরা, এই যে তেলের মালিকানার জন্য, বা এখনো যেসব হচ্ছে মালিকানার জন্য, কোনো কিছুর জন্য, দেশ গ্রাস করার জন্য, রাজ্য গ্রাস করার জন্য যে সাম্রাজ্যবাদী লোকগুলো হানাহানি, রক্তপাত যেগুলো ঘটাচ্ছে, সেগুলোতে আমাদের প্রতিবাদের সুর হিসাবে কবি এই কবিতাটাতে নিজেকে তুলে ধরেছেন। আয় আরো বেঁধে বেঁধে থাকি, এই কবিতাটার রচনা কাল ছিল 2003। তোমরা লিখে নিতে পারো, রচনা কাল হচ্ছে 2003। মূল গ্রন্থ জলই পাষাণ হয়ে আছে, এটা কিন্তু একদম ভুল করলে চলবে না। এটা 1 নম্বরের এমসিকিউ কোশ্চেনে দিয়ে থাকে। জল ই, জল বর্গের জল, ল হর্ষই, জলই, পাষাণ পয়াকার, পেট কাটা মূর্ধন্যয় আকার, মূর্ধন্য পাষাণ হয়ে আছে, একদম ভুল করবে না, সিলি মিস্টেক করবে না, হয়ে থাকে, হয়ে ছিল, এসব লিখবে না। জলই পাষাণ হয়ে আছে, এই কথাটাই লিখতে হবে একটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে। কাব্যগ্রন্থ, এটা একটা কাব্যগ্রন্থ। তো এই কাব্যগ্রন্থটা প্রকাশ হয়েছিল 2004-এ, রচনাকাল কিন্তু 2003, কিন্তু এই কাব্যগ্রন্থটা প্রকাশ হয়েছিল 2004। লিখে নাও, কাব্যগ্রন্থটা প্রকাশ হয়েছিল 2004-এ। এই কাব্যগ্রন্থটায় 31টা কবিতা ছিল, আছে 31টা কবিতা ছিল না, 31টা কবিতা এখনো আছে। তো তার মধ্যে 31 নম্বর কবিতা হচ্ছে আয় আরো বেঁধে বেঁধে থাকি। বোঝা গেল? এরপর দেখো, আমাদের একটা কথা আমি আর পরেরটাতেও বলে দেবো, পরের পার্টগুলোতে তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করে দেবো, যে 1 নম্বরের প্রশ্নে কতখানি লিখতে হয়, কটা শব্দ থাকতে হয়, এগুলো আমি বলে দেবো 1 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে। আচ্ছা, তার আগে আমি বলি, এই কবিতাটার মধ্যে আমাদের এখানে অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের, আমরা, এই কথাগুলো কবি
উল্লেখ করেছেন, অনেক জায়গাতে কবি এই কথাগুলো উল্লেখ করেছেন। আমাদের আমরা, তাহলে এই আমরা কারা, আগে আমাদের সেটা বুঝতে হবে। আমরা কারা? সমাজে, সংসারে, তোমরা লিখলে লিখে নিতে পারো, আমরা কারা, এই প্রশ্নও আসে। আমি যখন প্রশ্ন আলোচনা করব তখন এই প্রশ্নটাও আমি আলোচনা করব। সমাজে সংসারে চির অবহেলিত, যুদ্ধে হানাহানি, রক্তপাতে বিপন্ন, অসহায় সাধারণ মানুষ যারা, জীবিকাহীন, আশ্রয়হীন, সর্বহারা যারা, তারাই কিন্তু আমরা, তারাই কিন্তু আমাদের। এইগুলো কবি, তাদের কথাই এখানে কবি বলেছেন। কারা? যুদ্ধ তো হচ্ছে, কিন্তু সাধারণ মানুষরা অবহেলিত, যুদ্ধে হানাহানিতে তাদের খাবার নেই, রক্তপাত হচ্ছে, তাদের নিজেদের অসহায় হয়ে যাচ্ছে, বাড়ি ছাড়া হয়ে যাচ্ছে, সাধারণ মানুষরা জীবিকাহীন, যে হচ্ছে কাজ করতো সেই কাজ তাদের চলে যাচ্ছে, বাড়ি ঘর চলে যাচ্ছে, আশ্রয়হীন, সর্বহারা, সবকিছু হারিয়ে ফেলছে তারা। তো সেই সব মানুষের কথাই এখানে বলা হয়েছে। কবি যেটা বোঝাতে চাইছেন যে এই যে নিষ্ঠুর, লোভী, যে সাম্রাজ্যবাদী শক্তি, যারা কেবল নিজেদের স্বার্থের জন্যই যুদ্ধ বাঁধিয়ে দেয়, এখানে কিন্তু সাধারণ মানুষের স্বার্থ নেই, তারা নিজেদের স্বার্থ সিদ্ধি, কে তেলের মালিক হবে, কে রাজ্য শাসন করবে, কে দেশকে শাসন করবে, কে রাজ্যের ভাগ নেবে, তারা, এরাই হচ্ছে সাম্রাজ্যবাদী লোক, শক্তিশালী সাম্রাজ্যবাদী লোক। তো তারা নিজেদের স্বার্থের জন্যই কিন্তু এই যুদ্ধটা বাঁধিয়ে দেয়। পাশাপাশি অনেকে যুদ্ধ বাঁধিয়ে দেয় আবার কিসের জন্য? ধর্মান্ধতার কারণেও যুদ্ধ বাঁধিয়ে দেয়। কিরকম? হিন্দু, মুসলমান, শিখ, তোমাকে ধরবো না, হিন্দুকে কাটো, মুসলমানকে কাটো, এইসব ধর্মান্ধতার কারণেও কিন্তু যুদ্ধ বাঁধে, রক্তপাত হয়, দাঙ্গা হয়। এইসব হিংসার কুটিল আবর্তের মধ্যে আজকে যে মানুষ রয়েছে তারা ভীষণ বিপন্ন। এরা তো এসব কিছু জানে না। সাধারণ মানুষরা জীবিকা অর্জন করে দুটো খাওয়ার জন্য, বাচ্চাকে পালন করার জন্য। তারা এই হিংসা, রক্তপাত, দাঙ্গা, ধর্মান্ধতা, সাম্রাজ্যবাদ তারা কিন্তু জানে না। তারা জানে কি? আমাদের দুমুঠো খেতে দিতে হবে বাচ্চাকে, আমাদের সংসার পালন করতে হবে। তাহলে তারা কিন্তু খুব বিপন্ন, এইসব যুদ্ধে, এইসব রক্তপাত, হানাহানিতে তারা আজকে বিপন্ন। তারা ভীষণ অসহায়, তারা কোন দিকে যাবে, কোন দিকে গেলে যে তারা এই বিপদ থেকে পরিত্রাণ পাবে, তারা কিন্তু জানে না। চারিদিকেই রয়েছে মৃত্যুর ফাঁদ, যেদিকেই যাবে না কেন এই যুদ্ধে তাদের জন্য শুধু অপেক্ষা করছে মৃত্যুর ফাঁদ। তাই কবি এক জায়গায় বলেছেন, এই যে একদিকে আমার ধস আর একদিকে গিরিখাত। ধস আর গিরিখাত তো আমরা জানি যে পাহাড়ে হচ্ছে ধস নামে, পাথর খসে খসে পড়ে, ধস নামে। গিরিখাত কি? গিরিখাত হচ্ছে পাহাড়ের বড় বড় গর্ত, অনেক বড় বড় গর্ত, যেখানে পড়ে গেলে আর হচ্ছে আমাদের বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। ধসেও পাথর যদি খসে আমাদের গায়ে পড়ে, আমাদের বাঁচার কোনো সম্ভাবনা থাকে না। তাহলে সাধারণ মানুষদেরও কিন্তু তাই অবস্থা, যে একদিকে ধসের মতো পাথর পড়ে গেলেও তাদের যেমন কিছু করার নেই, আবার একদিকে বাঁচতে গিয়ে গিরিখাতের মধ্যে পড়ে গেলেও তাদের আর কিছু করার নেই। কিন্তু এই কবিতায় এই যে জীবনে হঠাৎ এসে যাওয়া, তারা তো জানতো না যে যুদ্ধ হবে, তারা জীবিকা অর্জন করছিল বাচ্চাদের খাওয়ানোর জন্য, সবকিছু ভালোভাবে জীবিকা অর্জন করে নিজেদের জীবন যাপন করছিল। হঠাৎ যে বিপর্যয় এসে যাবে, সেইটারই প্রতীক হিসাবে এই যে বিপর্যয় মানুষের জীবনে নেমে এসেছে, তারই প্রতীক হিসাবে কবি এই কথাটা বলেছে যে হঠাৎ এসে যাওয়া বিপর্যয়, আমার যে একদিকে আমার ধস, একদিকে গিরিখাত। হঠাৎ ধস নেমে গেছে, হঠাৎ করে সেটা সামলাতে গিয়ে গিরিখাতে পড়ে গেছে, মানে সাধারণ মানুষদের খুব বিপন্ন অবস্থা। তারা কখনোই হচ্ছে মারা যেতে পারে, কখনোই তাদের অবস্থা খুব সঙ্গীন হয়ে উঠতে পারে। যেরকম কখন বিপদ আসবে আমরা জানি না, আমাদের জীবনে একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আমরা রয়েছি, আমাদের যে কখন বিপদ আসবে আজকে আমরা বলতে পারি? আজকে আমি এখানে বসে বসে তোমাদের পড়াচ্ছি, আমি কি বলতে পারি যে আমার এই মুহূর্তে বিপদ আসবে না? তোমরা বসে বসে পড়ছো, সবাই ঘরের মধ্যে রয়েছে, সবাই ভালো রয়েছে,
কিন্তু হঠাৎ করে যে কারোর শরীর খারাপ হবে না, হঠাৎ করে যে কারোর বিপদ হবে না, এটা তো কেউ বলতে পারে না। তাহলে আমরা সবাই অনিশ্চিত একটা বিপদের আশঙ্কায় রয়েছে। আচ্ছা, কবি আরেক জায়গায় বলেছেন মাথার ওপর বোমারু। বোমারু কি? বোমারু মানে হচ্ছে বোম বর্ষণকারী যে যুদ্ধ বিমান, যেখানে যেই প্লেন, এরোপ্লেন যেটা বিমান বলে যেটাকে বাংলায়, সেই বোম বর্ষণকারী যুদ্ধ বিমানের কথা এখানে কবি বলেছেন, যাকে বলা হচ্ছে বোমারু। যুদ্ধ কখন হয়? যুদ্ধ যখন হয় তখন এই শক্তিশালী দেশগুলো কি করে? যুদ্ধ যখন হয় তখন এই শক্তিশালী দেশগুলো দুর্বল দেশগুলোর ওপর বোমা বর্ষণ করার জন্য, সেই দুর্বল দেশগুলোকে দখল করার জন্য এই বোমারু তারা ইউজ করে থাকে, বোমারু তারা নিক্ষেপ করে থাকে। সেই বোমারু বিমানের বোমা ধর্ষণের ফলে বোমা সব বর্ষণ হয়েছে প্রচুর, ওই ইয়ের থেকে মানুষের আশ্রয় হারিয়ে যায়। হঠাৎ করে সেই যে বোমা কোথায় পড়বে, সাধারণ মানুষের ঘরে পড়বে, কোথায় পড়বে সেটা তো জানা নেই, তাহলে তাতে অনেক মানুষের ঘর হারিয়ে যায়, মানুষের আশ্রয় হারিয়ে যায়, মানুষ তখন নিরাশ্রয় হয়ে যায়, শরণার্থী হয়ে যায়, দেশে দেশে ঘুরতে থাকে। তাদের কোনো সময় এক সময় বাড়ি ছিল, ঘর ছিল, বউ ছিল, বাচ্চা ছিল, কিন্তু এই যে বোমা বর্ষণের পরে তারা সর্বহারা হয়ে গেল, তারা সর্বহারা হয়ে নিরাশ্রয় হয়ে গেল, তারা অন্য জায়গায় তখন শরণার্থী, আমাদের শরণ দাও, আমাদের একটু থাকতে দাও, আমাদের একটু খেতে দাও, অন্য দেশে দেশে তাদের ঘুরে বেড়াতে হয়, তাদের স্বাভাবিক জীবন তাদের নষ্ট হয়ে গেল। এবং এই যে বিপন্নতা, এর হাত থেকে কিন্তু আমরা কেন, শিশুরাও কিন্তু রেহাই পায় না। ফলে কবি কোনো একটা জায়গায় বলেছিলেন আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। খুব দুঃখের ব্যাপার, এই যে নিষ্ঠুর সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো বোমা বর্ষণের ফলে নিহত যে শিশুরা, তাদের মৃতদেহগুলোই কিন্তু এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। এই যে বোমা ফেলেছে তারা তো বুঝে ফেলেনি যে এখানে শিশু আছে, এখানে হচ্ছে লোক আছে, বুঝে ফেলেনি, তারা বোমা ফেলে দিয়েছে। কিন্তু তাতে যেমন সাধারণ মানুষদের ক্ষতি হয়েছে, তেমনি অনেকের শিশুও তো মারা গেছে। তো সেই শিশুদেরও হচ্ছে যে সব, সেগুলো তাদের বাবা মারা, তাদের আত্মীয় স্বজনরা দেখতে পাচ্ছে যে তাদের সামনে সেই সবগুলো এদিক ওদিক ছড়িয়ে পড়ে আছে। ফলে এখন কি হয়েছে, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি মানে কি? হিমানি মানে হচ্ছে তুষার বা বরফ, ঠিক আছে? বরফাবৃত পথে কিন্তু খুব সহজে হাঁটা যায় না, বরফে এক একটা করে পা ফেলা খুব কষ্টের, বরফে পা আটকে যায়, পাটা চেপে ধরে, তারপরে অনেক কষ্ট করে হাঁপিয়ে হাঁপিয়ে বরফাবৃত পথে আমাদেরকে চড়তে হয়। তো বরফাবৃত পথ একটা দুর্গম পথ, তো কবি তার সাথেই তুলনা করেছে যে খুব দুর্গম যাত্রাটা বরফাবৃত পথে, ঠিক সেই রকম ভাবেই তাদের বিপদ, এই বিপদের মধ্যে সেই সাধারণ মানুষরা কিন্তু রয়েছে, তাদের খুব দুর্গম বিপন্নতার মধ্যে দিয়ে তারা রয়েছে, তাদের চলার পথটা ঠিক এই রকম দুর্গম, তারা কিন্তু সর্বহারা, তাদের বাচ্চাদের সবও কিন্তু তারা দেখতে পাচ্ছে এদিক ওদিক ছড়িয়ে আছে, তাদের আশ্রয় নেই, তাদের খাবার নেই, তারা সাম্রাজ্যবাদীদের জন্য সবকিছু হারা হয়ে তারা এখন দুর্গম পথে, হিমানির মতো দুর্গম পথে, যেমন চলতে গেলে তাদের পথে পথে বাধা, সেরকম তাদের এখন কিন্তু যেটা স্বাভাবিক জীবনযাপন করছিল তাদের আর সেই জিনিস নাই, তাদের হিমানির পথের মতো তাদেরও এখন পথে বাধা রয়েছে, তারা যেতে পারছে না, ওই পথ তারা অতিক্রম করতে পারছে না, কষ্ট হচ্ছে। কবি এবার বলেছেন আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবির মনে ভীষণ একটা চিন্তা, এইসব দেখে, এইসব ভেবে ভীষণ একটা উদ্বেগ, একটা আতঙ্ক। কারণ কি? যেখানে যুদ্ধ, হানাহানি, মারামারি, রক্তারক্তি, যেখানে এই ধর্মান্ধতার নামে যে বিষ ছড়ানো হচ্ছে, তাতে আমাদের বেঁচে থাকাটা কিন্তু সবার পক্ষে অনিশ্চিত। আজকে বেঁচে আছি, কালকে আমরা বেঁচে নাও থাকতে পারি, আমি যেটা বললাম। এই অবস্থায় কবি তাহলে এইগুলো যে যেমন কবি লিখেছেন, সব কবিরাই কিন্তু যেমন
চিন্তা ভাবনা এইসবের একটা সুর কবিতার মধ্যে তুলে ধরেন, তেমনি সব কবিতাই কবিরা কিন্তু আশাবাদী। কবিতার মধ্যে আমরা তাই এখানে কবিকে আবার আশাবাদী সুরগান গাইতে দেখেছি। তিনি বলেছেন এর একমাত্র উপায় কি, এই যে বিপদ সাধারণ মানুষের জীবনে বিপন্নতা নেমে এসেছে, তার একমাত্র উপায় হচ্ছে আমাদের একসাথে মিলেমিশে থাকতে হবে, পরস্পরের হাতে হাত রেখে থাকতে হবে, মানব বন্ধন তৈরি করে একে অপরের প্রতি সহমর্মী হয়ে বেঁচে থাকতে হবে। আমরা যদি একে অপরের জন্য বেঁচে থাকি, একসাথে সহমর্মী হয়ে একে অপরের দুঃখে হাতে হাত রেখে বেঁচে থাকি, তাহলে হয়তো আমরা এই দুর্গম পথ, সাধারণ মানুষের দুর্গম যাত্রা, সাধারণ মানুষের এই কষ্ট আমরা নিবারণ করতে পারবো। এই যে আশাবাদ, কবির এই যে আশাবাদ, এই আশাবাদটাই কিন্তু এই কবিতার মূল সুর। আমি যেটা প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, একদিকে যেরকম যুদ্ধের কথা আছে কবিতাটাতে, বিপন্ন মানবতার কথা আছে, সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে প্রতিবাদের কথা আছে, তেমনি কিভাবে এই অবস্থা থেকে উত্তীর্ণ হওয়া যায়, এই অবস্থা থেকে এই দুর্বল মানুষরা কিভাবে নিজেদের অতিক্রম করবে, তার আশাবাদের সুরও কিন্তু কবি এই কবিতাটাতে বলেছেন। ফলে এই আশাবাদটা এই কবিতার একটা বড় অংশ জুড়ে রয়েছে। মানে এই কবিতাটার মূল কথাই হলো আশাবাদ। আয় আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকি। এই যে বেঁধে বেঁধে থাকি, এটার থেকে অনেক সময় প্রশ্ন আসে, আমি আলোচনা করে দেবো পরের পার্টে। এর মানে হচ্ছে একসঙ্গে মিলেমিশে থাকা, পরস্পরের সাথে সহমর্মী হয়ে বেঁচে থাকা, সেটাই হচ্ছে বেঁধে বেঁধে থাকা। তাহলে আমরা একে অপরের সহমর্মী হয়ে হাতে হাত রেখে আমরা বেঁচে থাকব। আর কবির যেমন একদিকে যুদ্ধ, লড়াই, সাম্রাজ্যবাদ সব এর কথা বলেছেন, একদিকে আশাবাদেরও কথা বলেছেন। তো এইটুকু পড়ে তোমরা মোটামুটি তো বুঝতে পারলে নিশ্চয়ই কবিতাটার মানে মূল কথা কি, মোটামুটি তোমরা বুঝে গেছো। তাহলে তোমরা এর পরের দিন আমি বাকি অংশটুকু তোমাদের বোঝাবো, তোমরা বাকি অংশটুকু বুঝবে, আর তার পরের পার্টে আমি প্রশ্ন উত্তরও তোমাদের বুঝিয়ে লিখিয়ে দেব। তো তোমরা এই ভিডিওটা বারবার দেখো, বারবার বোঝো। যদি কোনো প্রশ্ন থাকে আমার বোঝানোতে, যদি তোমাদের কোনো মনে প্রশ্ন উঠে থাকে আমাকে জানাও কমেন্ট বক্সে। কেমন লাগলো ভিডিওটা জানাও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলো না, আর সাবস্ক্রাইব আর কমেন্ট